আর এবার নজর রাখবো একটু গোসাবার দিকে। দিলীপ ঘোষের মঞ্চ আর সেই মঞ্চে বিপত্তি। দেখুন, দিলীপ ঘোষ মঞ্চে উঠেছেন আর তারপরে ঠিক এরকম একটা সিচুয়েশন তৈরি হয়। আর এরকম সিচুয়েশন তৈরি হলো কেন প্রশ্ন উঠছে, কারণ হঠাৎই কেন মঞ্চের পাটাতন এরকম নিচু হয়ে গেল। গোসাবায় বিজেপির কর্মশালাতে এই বিপত্তির ছবি অনুপের কাছ থেকেই জানবো। অনুপ, দিলীপ ঘোষ ওঠার পরই যা দেখা গেল, হঠাৎ করে একটু বসে গেল মঞ্চের পাটাতন। দেখো সোনিয়া, আজকে কিন্তু এই যে দক্ষিণ চব্বিশ পরগনার যে বাসন্তী বিধানসভা রয়েছে, সেখানে সেই বিধানসভার বিজেপির 1 নম্বর মণ্ডলের পক্ষ থেকে কিন্তু বিজেপির যে একটা কর্মসূচি ছিল, বুথ বিজয় সংকল্প কর্মসূচি, সেই কর্মসূচিতেই কিন্তু উপস্থিত হন রাজ্যের প্রাক্তন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি যখন এই দিলীপ মঞ্চে ওঠেন এবং মঞ্চে ওঠার পরে কর্মীদের চাপ, সেই সঙ্গে কর্মীদের চাপ ছিল, সেই চাপের কারণে হঠাৎই কিন্তু মঞ্চটি বসে যায়। তড়িঘড়ি মঞ্চ ছাড়েন দিলীপ ঘোষ সহ স্থানীয় বিজেপি নেতৃত্বরা। তো এরপরে কিন্তু তারপরেই কিছুক্ষণ পর থেকে আবারও শুরু হয় এই ভাঙা মঞ্চের উপরেই কিন্তু শুরু হয় যে কর্মশালা। সেই কর্মশালা কিন্তু শেষ করেই কিন্তু তিনি সেখান থেকে যান। তবে এই ঘটনায় কিন্তু তাই নিয়ে কিন্তু তৃণমূল কটাক্ষ করেছেন এবং দিলীপ ঘোষ তিনি জানিয়েছেন এই যে এলাকাটি প্রোগ্রাম ছিল, যে কর্মশালা অনুষ্ঠানটি ছিল, সেই অনুষ্ঠানে যেখানে মঞ্চ করা হয়েছিল সেখানে কিন্তু নরম মাটি ছিল, বাঁশ ছিল, তার উপরেই কিন্তু মঞ্চ করা হয়েছিল। কারণ এখানে যেসব হল বা যেসব জায়গায় বিজেপিরা অনুষ্ঠান করে সেখানে তাদের ভয়টা দেখানো হয়, বা যারা এই অনুষ্ঠানের ঘর দেবেন বা অন্য কিছু দেবেন তাদের কিন্তু ভয় দেখানো হয় বলে সেই কারণে কিন্তু তারা কিন্তু কোনো জায়গায় ঘর পায়নি এবং সেই কারণেই তারা কিন্তু এই মঞ্চটা তৈরি করেছিল। তবে সেই ঘটনায় কিন্তু বড়সড় কোনো বিপত্তি ঘটেনি। তবে সম্পূর্ণ ঘটনাটি ঘটায় কিন্তু যথেষ্ট আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ যেভাবে মঞ্চটি হঠাৎই বসে যাওয়ায় একদিকে যেমন প্রাক্তন বিজেপি নেতা দিলীপ ঘোষ, আর এই নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে বেশ। এখানে কোনো হল মালিক আমাদের ভয়ে হল দিচ্ছে না। আমাদের পার্টি অফিস সমুদ্রের ধারে এখানে, সেখানে এক্সটেনশন করে কাদার মধ্যে বাঁশের খুঁটি পুঁতে একটা ডায়াস করা হয়েছিল। কাদার মধ্যে যেহেতু বাঁশ আছে এখানে এটা ধেপে যায়। আমরা তো মঞ্চ নয়, সরকারটা ভাঙতে চাই, আর 26-এ সেটা হবে। আমরা তো মাটিতে বসে মিটিং করছি, ওর মতো বড় বড় তো ওই ফ্যাশন শো করি না ওদের মতো কোটি কোটি টাকা খরচা করে। সমুদ্রের ধারে খুঁটি পুঁতে সেখানেই আমাদের কর্মী সভা হয়েছে। গোসবার কর্মী ওদের কিছু নেই। আজকে যারা নিজেরা একটা স্টেজ বানতে পারে না, স্টেজ ভেঙে পড়ে যাচ্ছে, তারা কর্মীদের কি করে ঠিক করবে, ঠিক রাখবে? গোসবায় বিজেপি বলে কিছু নেই। গোসবায় একটাই দল, তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস আগে ছিল, আছে, থাকবে। তৃণমূলের ঘাঁটি গোসবার, শক্ত ঘাঁটি, শক্ত গোসবার তৃণমূলের মাটি। ব্যারাকপুরের দিকে আমরা একটু নজর রাখবো, তার কারণ আক্রান্ত প্রতিবাদী শুধু নয়, এখানে মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেল। ব্যারাকপুরে জমি দখল করে নির্মাণের অভিযোগ, আর তার প্রতিবাদ করেছিল বৃদ্ধের ছেলে। তাকে মারধরের অভিযোগ ওঠে, আর ছেলেকে বাঁচাতে গেলে বৃদ্ধকেও পর লাথি। ঠিক কি ঘটেছিল আরো ডিটেল এ বিষয়ে জানবো। অরুণ রয়েছে আমার সঙ্গে। অরুণ, এই বৃদ্ধের মৃত্যুর অভিযোগ পর্যন্ত উঠে আসছে, কার বা কাদের দিকে অভিযোগের আঙুল? দেখো, ব্যারাকপুর উত্তর ব্যারাকপুর পৌরসভার যিনি কাউন্সিলর রয়েছেন 23 নম্বর রবীন্দ্রনাথ ভট্টাচার্য, তার বিরুদ্ধে এই অভিযোগ। কারণ এই যিনি তুলসীবাবু যেখানে থাকেন, ঠিক তার পাশে একটি বাড়ি, নতুন বাড়ি তৈরি হচ্ছে। সেই যখন প্রথম থেকে ভিত করা হয় তখন থেকে তিনি বাধা দিয়েছিলেন যে তার বাড়ি একেবারে 1 ফুট না, 16-17 ইঞ্চি মাত্র ছেড়েছে। কিন্তু তার বাড়ির নিয়ম হচ্ছে পৌরসভার নিয়ম অনুযায়ী অন্তত 3 ফুট বা 4 ফুট ছেড়ে বাড়ি করতে হয়। কিন্তু সেই বাড়ি না মেনে তিনি ফ্ল্যাট করছিলেন। তখন কিন্তু তিনি বাধা দেন এবং পৌরসভা অভিযোগ দায়ের করেন। কিন্তু কনস্ট্রাকশন মতো হয়ে যাচ্ছিল। তখন আজকে যখন সকালবেলা তিনি তার দোকানে গেছিলেন, তিনি দোকানের সাথে তার ছেলে বসেছিলেন এবং তিনি যখন ভিতরে ছিলেন, সে সময় রবীন্দ্রবাবু সেখানে আসেন এবং তার সঙ্গে বাদ বিতরণটা শুরু হয়। তখন তিনি তুলসীবাবুর ছোট ছেলে রয়েছেন, তিনি বাইরে আসে, তাকে মারধর করতে শুরু করে বলে অভিযোগ। তারপর তিনি যখন মার খান, একেবারে ঠিক কি ঘটেছে, কি অভিযোগ করা হচ্ছে একটু শোনাই, আগে সঙ্গে থাকো। রবীন্দ্র ভট্টাচার্য আমাকে ডাকলেন, তুই এরকম অবজেকশন দিয়েছিস মিউনিসিপ্যালিটি? আমি বললাম যে হ্যাঁ দিয়েছিলাম। কেন দিয়েছিস? আমি যে আমাকে বলেছিলিস যে মিউনিসিপ্যালিটি অবজেকশন দেবো? তুই দালালি করতে এসেছিস? থাপড়া মারলো করলে বাবাকেও মারলো। রবীন্দ্রনাথ ভট্টাচার্য লাথি মারতে গিয়ে তখন বাবা অসুস্থ হয়ে গেছে, বুঝলেন? বাবা পড়ে গেছে, লাথি মেরেওছে, বাবা তখন পড়ে গেছে, লাথি চালিয়েছে, লাথিটা মেরেওছে যেতে, বুঝলেন? আমাকে বাবা বয়স 81 বছর। তারপরে লাঠির চোটে মারা গেল কি? লাথি মারার পরে বাবা অসুস্থ হয়ে পড়েছে। দেখা যাক, আমরা চাইছি শাস্তি হোক।
কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য, নেতার মারে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠে আসছে। আচ্ছা, অভিযুক্ত কি বলছেন, অভিযুক্তের তরফ থেকে কি প্রতিক্রিয়া, অরুণের কাছ থেকে একটু জানতে চাইবো এই বিষয়ে। অরুণ, দেখো, পরিবারের দাবি হচ্ছে তারা দীর্ঘদিন ধরে এই ট্র্যাকটা হওয়ার পর থেকে পাশে যে জমি বাড়িতে হচ্ছে তার হওয়ার পর থেকে তিনি পৌরসভায় বিভিন্নভাবে অভিযোগ করেছিলেন, কিন্তু যিনি এই ওয়ার্ডের কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য তিনি কিন্তু এই ঘটনায় প্রথম থেকে কর্ণপাত করেনি। তিনি কিন্তু ফ্ল্যাটের মতন তৈরি হচ্ছিল, এই প্রতিবাদী তিনি তার ছেলে আজকে তিনি দোকানে ছিলেন, তিনি রবীন্দ্রনাথ ভট্টাচার্য সেখানে যান। কেন থানায় অভিযোগ করা হলো, এই নিয়ে কিন্তু তাদের বলেন যে কেন অভিযোগ করতে গেলি পৌরসভায়, কেন পৌরসভার অভিযোগ করা হবে, এই নিয়ে কিন্তু তারা ঝামেলা শুরু করে। তারপরে বাগবিতন্ডায় জড়িয়ে পড়ে তার ছেলে, এই তুলসীবাবুর ছেলে, ছোট ছেলে। তখন কিন্তু তাকে মারধর করা হয়। তখন এটা দেখে, ছেলেকে মারধর দেখে এই বৃদ্ধ 81 বছরের বৃদ্ধ তুলসীবাবু তিনি কিন্তু বাইরে বেরিয়ে আসেন, এবং বাইরে বেরিয়ে এসে তখন ছেলেকে বাঁচাতে গেলে তিনি রবীন্দ্রবাবুর সঙ্গে তর্কিত ধাক্কা চালাতে রবীন্দ্রবাবু তাকে ফেলে লাথি মারে বলে অভিযোগ, এবং তিনি ঘটনাস্থলে পড়ে যান। তখন তাকে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে ক্যান্টনমেন্ট হসপিটালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় কিন্তু এখন এলাকায় ছায়া হয়েছে, এলাকায় পুলিশ, ব্যারাকপুর পুলিশ থানার পুলিশ কিন্তু সেখানে রয়েছে, এবং শুধু তাই নয়, নামানো হয়েছে র্যাব। সঙ্গে থাকো। এই যে এত অভিযোগ, এই সব অভিযোগ কিন্তু অভিযুক্ত অস্বীকার করছেন, দেখি তার কি বক্তব্য। তুলসী অধিকারী ছেলে, তুলসী অধিকারীকে নিয়ে আমি যখন চা খাচ্ছি চায়ের দোকানে, আমাকে কলার ধরে, আমার মা বাবা তুলে খিস্তি দেয়, হ্যাঁ, এবং সেইটার প্রতিবাদ করলে সৌমেনকেও ধরে মারধর করে খিস্তি দেয়। আমি শুনলাম উনি নাকি অসুস্থ ছিলেন, লাথি মারার কোনো সুযোগই নেই, উল্টে তিনি আমার এরকম কলার ধরেছেন। নিশ্চয়ই আমি তাকে মারতে যাইনি, আরো একজন যাকে মেরেছে উনি সৌমেন, তার কাছ থেকেও সৌমেন মজুমদার, তার থেকেও জানতে পারবেন। আমি বিচার করতেও যাইনি, আমি কিছু করতে যাইনি, আমি তো এই এলাকার অথরিটির কাজ দেখাতে গেছিলাম। 100% মিথ্যা। যদি মিউনিসিপ্যালিটি কোনো কনস্ট্রাকশন ওয়ার্ক বন্ধ করতে থাকে সেটা বন্ধ থাকবে, সেটাকে আমি তো বলতে চাইনি যে এটা চালু করো, হ্যান করো, ত্যান করো। অভিযোগকারীর বক্তব্য শুনলাম, অভিযুক্তের বক্তব্য শুনলাম, অর্থাৎ অভিযোগ আর পাল্টা অভিযোগ এই চলছে, কিন্তু এরই মাঝে এখনো অবধি কি ব্যবস্থা নেওয়া গেছে, আসলে কি ঘটেছে, আরো বিস্তারিত জানবেও অরুণের কাছ থেকেই। অরুণ, অভিযোগ আর অভিযোগ অস্বীকার, পাল্টা অভিযোগ, আর এর ভিড়ে এখনো পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া গেল? দেখো, সেই ঘটনায় এলাকার মানুষ কিন্তু সবাই থেকে এসছেন, মুখে কুরু বেঁধেছেন। তারা কিছু বলতে, যেহেতু রবীন্দ্রনাথ ভট্টাচার্য এলাকার একজন আইনজীবী এবং তৃণমূল কাউন্সিলর, তার বিরুদ্ধে কেউ কিন্তু মুখ খুলতে চাইছে না। কিন্তু ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নামানো হয়েছে, কারণ তার যে মারা গেছেন তুলসীবাবু, তার মৃতদেহ কিন্তু তার বাড়ির সামনে যে হসপিটাল রয়েছে, ক্যান্টনমেন্ট হসপিটাল, সেখানে রাখা হয়েছে। সুতরাং পরিবারের ক্ষোভ একটাই, যেহেতু তিনি কাউন্সিলর, তিনি কি ছাড় পেয়ে যাবেন, এই অভিযোগ কিন্তু পরিবার তুলছে। তারা কিন্তু ক্যামেরার সামনে একটা পরিষ্কার কথা বলছেন যে তারা ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের করছেন, কিন্তু পুলিশ এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। রবীন্দ্রবাবু কিন্তু বলছেন যে আমি মারিনি, আমি শুধু তার এই তুলসীবাবু 81 বছর বয়স্ক লোক, তিনি নাকি তার কলার চেপে ধরেছিলেন, তখনই তিনি ধাক্কা দেন এবং পড়ে যান, এবং তিনি নিজে ধাক্কা দেন, অন্যের সঙ্গে ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েন। এই ঘটনায় কিন্তু যে ঘটনা এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে, এলাকায় এখন তার মৃতদেহ, তার 4 ঘন্টা পরে তার মৃতদেহ তার বাড়িতে আসবে। কিন্তু এই নিয়ে যে এলাকার সমস্যা, এই দুটো পরিবারের মধ্যে একেবারে যে তোমাকে আমি একবার দেখাবার চেষ্টা করবো বা বলবার চেষ্টা করবো যে এই যে দুটো বাড়ি, যিনি বাড়ি নতুন করছেন তিনি কিন্তু 1 ফুট থেকে প্রায় 13-14 ইঞ্চি হাত রেখে তিনি বাড়িটা ছেড়ে বাড়িটা করছেন, কিন্তু রবীন্দ্রবাবুর যে বাড়ি রয়েছে সেটাকে তো অনেকটাই ছাড়া। মানে এই যে বাধা, যে এলাকায় একটা গায়ের জানলার সঙ্গে একটা বাড়ি কি করে সম্ভব, এই নিয়ে কিন্তু প্রথম দিন কিন্তু কনস্ট্রাকশন কিন্তু প্রায় 4 তলা কনস্ট্রাকশন পুরোটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু প্লাস্টার চলছে। এই নিয়ে কিন্তু মতভেদ, দুজনের মধ্যে মতভেদ শুরু হয়েছে। বেশ, আর এবার আরো একটা ছবি দেখায়। বিজেপি বিধায়কের কনভয় ঘিরে একেবারে বিক্ষোভ দেখানো হচ্ছে। বিজেপি বিধায়ক মালতী রাভা, তার কনভয় ঘিরে বিক্ষোভের ছবি, দেখুন সেই ছবি আপনাদের দেখাচ্ছি। কিন্তু এই বিক্ষোভের কারণ কি, কেন এই বিক্ষোভ হচ্ছে, তার আগে ছবিটা দেখাই আপনাদের। দেখুন, দিনহাটার ভেটাগুড়ির ছবি আপনাদের দেখাচ্ছি। আমার সঙ্গে আরো বিস্তারিত জানাবে শুভঙ্করী। শুভঙ্কর, একই পরিস্থিতি এবং এই ঘটনার সূত্রপাত কোথা থেকে, কেন এরকম উত্তেজনার পরিস্থিতি তৈরি হলো বিধায়কের কনভয় ঘিরে, কালো কাপড়, স্লোগান, কি কারণ?
দুনিয়া দেখো, তোমাকে জানিয়ে রাখি, একাধিক কর্মসূচিতে আজ বিজেপির দিনহাটা থানা ঘেরাও কর্মসূচি সহ জেলা নেতৃত্ব কোচবিহার থেকে দিনহাটা আসছিলেন। পথে ভেটাগুড়িতে তৃণমূল কর্মীরা তাদের কনভয় লক্ষ্য করে গো ব্যাক স্লোগান এবং বিক্ষোভ দেখায়, কালো কাপড় দেখায়। তৃণমূল নেতৃত্বে যেটা অভিযোগ, বিজেপির অঙ্গুলি হেলনে এসআইআর নামে যে ঘটনা ঘটছে, বাংলার লক্ষ লক্ষ মানুষ হয়রানি হচ্ছে, সে কারণেই কিন্তু এই বিজেপি বিধায়ক সহ বিজেপি নেতা কর্মীদের বিক্ষোভ দেখানো হয়েছে, কালো পতাকা স্লোগান শুভঙ্কর সঙ্গে থাকো। তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ করছে বিজেপি, কিন্তু তৃণমূল কি বলছে দেখি। বিক্ষোভ সাধারণ মানুষের, বিজেপি নির্বাচন কমিশনকে ব্যবহার করে যেভাবে ভোটারদের লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে হয়রানি করছে এবং তাদেরকে হেয়ারিংয়ের নামে ডেকে তাদের হেনস্থা করছে এবং সমস্ত বৈধ ডকুমেন্টস থাকার পরেও হেয়ারিং হচ্ছে, তাদেরকে এইভাবে হেনস্থা করছে মানুষ, আর এগুলো মেনে নিতে পারছে না। আজকে ভেটাগুড়ি শুধু নয়, দিনহাটার সর্বত্র এই বিক্ষোভ চলছে। বিজেপির নেতা নেত্রীদের যেখানেই দেখা হবে তাদের কাছে আমরা কৈফিয়ত চাবো যে বাংলার মানুষকে আপনারা কেন হয়রানি করছেন। আর এই গোটা ঘটনায় এখনো পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হয়েছে আরো জানবার চেষ্টা করব শুভঙ্করের কাছ থেকে। শুভঙ্কর, একদিকে বিজেপির অভিযোগ, সেই অভিযোগ অস্বীকার করছে তৃণমূল, কিন্তু এরই মাঝে দাঁড়িয়ে এখনো পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হয়েছে এই গোটা ঘটনায়? কিন্তু সেখানে প্রচুর পুলিশ মোতায়েন ছিল, সেই পুলিশ বিজেপির বিধায়কের কনভয় বের করে দেয় এবং দিনহাটা থানায় তাদের যে নির্ধারিত কর্মসূচি ছিল, থানা ঘেরাও কর্মসূচি, সেখানে কর্মসূচি অংশ নেয় এবং দিনহাটা থানার আইসি এবং পুলিশ আধিকারিককে তার ডেপুটেশন দেয় যে বিজেপির নেতা কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে পুলিশ, তাদের বিরুদ্ধে যাতে এই ধরনের মিথ্যে মামলা দেওয়া না হয় সেই বিষয়টি নিয়ে তারা দিনহাটা থানার আধিকারিককে ডেপুটেশন দেন। বেশ, আর এরপর বিজেপি থানা ঘেরাও করে, যে ছবি আপনাদের দেখাচ্ছি, এই ঘটনার প্রতিবাদে বিজেপি থানা ঘেরাও কর্মসূচি, বিজেপির থানা ঘেরাও কর্মসূচি। থানা ঘেরাও কর্মসূচিতেই যাচ্ছিলেন বিধায়ক, তার সেই থানা ঘেরাও কর্মসূচিতে যাওয়ার পথেই এই ঘটনা ঘটে, আর তারপর বিজেপির যে কর্মসূচি ছিল সেই থানা ঘেরাও কর্মসূচি হয়। আমরা কুচবিহার থেকে আসি, আমরা দেখলাম ভেটাগুড়িতে, সেই ভেটাগুড়িতেই তারা লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে আসে। তার মানেটা কি? তাহলে বোঝা যাচ্ছে পরিষ্কার যে এখানে প্রশাসন কি কাজ করছে। আমরা বলেছি যে আগামী দিনে যাতে এই সমস্ত কিছু ঘটনা না ঘটে, ভারতীয় জনতা পার্টি যাতে প্রোগ্রাম করতে পারে সে ব্যবস্থা আপনাদের করতে হবে, প্রশাসনের দায়িত্ব নিতে হবে। আগামী দিনে যদি এই সমস্ত ঘটনা আবার ঘটতে থাকে তাহলে আমরা এরপরে বৃহত্তর আন্দোলনের পথে আমরা নামব। তো সুতরাং যতই চেষ্টা করুক না কেন, দিনহাটার মানুষ, সিতাইয়ের মানুষ আগামী 2026-এ ক্ষমা করবে না।